তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। কৃষকদের জন্য যদি কিছু করতে হয় তাহলে তাকে ওই কৃষকের সমপর্যায়ে একই শ্রেণীর হতে হবে। যেমন স্যার আপনি তো কৃষক হতে পারবেন না, এর সমাধান করতে পারবেন না। এর একটি মাত্র কারণ হলো আপনি তো হলেন গিয়ে পেটি বুর্জুয়া। মানে আমি বলতে চাচ্ছি যে এই পেটি বুর্জুয়াটা একটা পর্যায়ে যেয়ে সে পুঁজিপতি হয়। আপনি তো ওইদিকে যাচ্ছেন। আর যারা কৃষক, যারা শ্রমিক, যারা মজুর, সাধারণ মানুষ, তারা তো প্রলেতারিয়েত। এখন তাদের জন্য তো নিশ্চয়ই আপনার কিছু করণীয় আছে। এখন আপনি যদি ওইদিকে না তাকান তাহলে তো এগুলো সমাধান হবে না। আর আপনি যেটা বললেন যে ওই যে সিরাজুল ইসলাম চৌধুরী, মানে ওরফে মীর জাফর, ঠিক আছে। আর আমার চরিত্র সম্পর্কে তো আপনাকে নতুন করে বলার কিছু নেই। আমি এক এক সময় এক এক রকম ক্যারেক্টারে অভিনয় করি, ঠিক আছে। তো এটাও এক ধরনের অভিনয়। কারণ আপনি এও জানেন যে আজ সুপার মার্কেট আমাকে প্রত্যেকটা রাত্রে পোকার মতো আমার মাথায় কিলবিল 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 করে। কেন? কারণ এই যে মীর জাফর, উনাকে আমি আবিষ্কার করেছি এক সময় আজিজ সুপার মার্কেটে বহু বছর আগে, এবং আমি তার অতীত সম্পর্কে ভালো করে অবগত আছি। তার সমস্ত যে অসামাজিক কাজ, তার সমস্ত যে লোক ঠকানো বিজনেস, তার সমস্ত মানে হেন কোনো অসামাজিক কাজ নেই যে ওনার পক্ষে সম্ভব না। এবং আপনি এও জানেন যে আপনি যে কোনো সময় তার হাতে আঘাতপ্রাপ্ত হতে পারে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি না, আমি একটা লোকের চরিত্রের ভিতরে ওই জিনিসটা লুকিয়ে থাকে যেটা আমি আবিষ্কার করেছি, যে মানুষের একটা চরিত্রের ভিতরে ওকে দেখেই বোঝা যায় যে এই চরিত্রের ভিতরে তার পতনের বীজ লুকিয়ে আছে, তার পতন অনিবার্য। এবং আপনাদের এই যে সংঘাত দুজনের, এটাকে বিষয় করে আমি একটা উপন্যাস লিখতে চাচ্ছিলাম। এবং আমি তাকে এও বলেছি যে ওই উপন্যাস যখন লিখবো তখন আপনার পার্টও কিন্তু চলে আসবে। শুধু যে আমার স্যারের পার্ট আসবে তা কিন্তু না, কারণ আমি স্যারকে যতটুকু কাছাকাছি চিনি, আপনাকেও তো অনেক কাছাকাছি চিনি। এইসব কথাবার্তা হয়েছে আর কি। এর বাইরে তো আমি কিছু বলতে পারি। স্যার আপনি বলেন। নাটকের সাহেব, একটু টোকা দিলাম, সবকিছু ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে গেল। খুব ভালো লাগছে। আপনি উপন্যাস বের করবেন জি এবং দুটি চরিত্র লিখবেন। একটি চরিত্র আমার, একটি চরিত্র সিরাজুল চৌধুরী, মীর জাফর। মীর জাফর। এবং মীর জাফরের চরিত্রটি যে আপনি লিখছেন বা লিখবেন, কিভাবে লিখবেন, কি তার পরিণতি হবে, তার একটা ইঙ্গিত আপনি দিয়েছেন। আর ফিলার এই উপন্যাস যখন লেখা শেষ হয়ে যাবে, এই প্রকাশনের দায়িত্ব হচ্ছে আমার। সত্যি আপনি আমার এই উপন্যাস ছাপবেন স্যার? ছাপবো মানে এটি শুধু ছাপবো না, সারা বাংলাদেশ লোক জানবে সিরাজ ইসলাম চৌধুরী নামের এক বন্ড, প্রতারক, প্রবঞ্চক বাংলাদেশে এসেছিল। চৌধুরী নামের একটা কলঙ্কের অধ্যায় আপনি রচিত করবেন। ইয়েস, আরেকবার হাত মেলান। আমি স্যার আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই উপন্যাসটার আমি নাম আপাতত একটা খসড়া ঠিক করেছি আর কি। এটা পরে পাল্টাতেও পারি। দুই পথিক, সোজা সাপটার নাম। চমৎকার, আপনাকে আমি ধন্যবাদ এটার জন্য। আপনার বেতন না, আমি কিছু পুরস্কারের ব্যবস্থা করব। ঠিক আছে, জি স্যার। আমার একটু কাজ আছে, আপনি পিএস কে পাঠিয়ে দেন। আচ্ছা জি স্যার। আসসালাম। ও একটা কথা বলি, অন্যভাবে নেন না। মানে আমি যে মানে এই যে মিউজিক করি তো ফাইন, এটা আপনি আমার গান শুনছেন, আমার ব্যান্ড আছে আপনি জানেন, কিন্তু আমি যে জিঙ্গেল করি এইটা তো আসলে যারা এই লাইনের লোক তারা ছাড়া তো আসলে জানার কথা না। আপনি কিভাবে জানলেন?
ভাইয়া আপনার কোনো একজন কাছের মানুষ আমাকে বলেছে। এটাই জানতে চাই যে কাছের মানুষটা কে। আমি তো ভাইয়া জানি না যে আমি আসলে আপনি ওনাকে চিনেন কিনা। না, কাছের মানুষ হলে চিনবো না, বলেন না কে। আরবাব ভাইয়া, ওনার সাথে আমার একটু যোগাযোগ। আরবাব, আচ্ছা আরবাব মানে এটা কোন আরবাব? মানে কি কোনো জব করে নাকি কোনো মানে মানে কিরকম? উনি ওই যে একটু কার্লি হেয়ার, গলায় কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলায় মালা টালা পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন, আমি বুঝতে পেরেছি। আমি পুরা ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আপনার মানে যে যার মাধ্যমে আপনি আসছেন এবং আপনি কি করতে চান, ডিজাইনটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। কোনো সমস্যা ভাইয়া? না না না, কোনো সমস্যা না। মানে বলছিলাম যে যার রেফারেন্স নিয়ে আপনি এখানে আসছেন, হ্যাঁ ওকে, আমার কাছের মানুষ। তো এখন দেখেন, ব্যাপারটা তো আমার কাছে না। এটা ধরেন যে নতুন কোনো বিজ্ঞাপন আসলে কোম্পানি আমাকে নক দিলে, আমি যদি দেখি যে জিঙ্গেলের সাথে আপনার ভয়েসটা যায়, তাহলে আপনি কল পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, একদিন এসে কিন্তু আপনার ভয়েসটা একটু টেস্ট করে যাবেন। অবশ্যই ভাইয়া, আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছি, আমি কিছু ডেমো আপনাকে পাঠিয়ে দিব, আপনি যদি একটু সময় করে দেখেন। আর হচ্ছে আমি একদিন আরেকবার এসে গান শোনাবো। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি? ইয়া অফকোর্স, সরি আমি আমার একটা মিটিং আছে নেক্সটে, এই জন্য। না না, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, উঠি তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাসুদ বিন করিম, জি ভাইয়া। আপনি আমার এ প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আছেন, এই জন্য অনেক অধিকার পান, অনেক ঘটনা ঘটান। আমি দেখি এই যে আমাদের অ্যাকাউন্টেন্ট মানে মকবুল সাহেব, দুজনের তো লেগে থাকি আপনাদের মাঝে মাঝে। আমার অদ্ভুত লাগে, আপনারা যেগুলো করেন আমার রুমে করেন। আমি দেখি আর ভাবি, মানে অনেক সময় অফিস থাকে না, মানে ছেলে খেলা হয়ে যায়। যাই হোক, ইতিহাসের পড়তে পড়তে আপনি আমার সঙ্গে আছেন। আমি একটা স্বপ্ন নিয়ে এগুচ্ছি, আপনি আমার সঙ্গে আছেন। গ্রামে গেছি, কৃষকের পাশে গেছি, আপনি আমার সঙ্গে আছেন। শ্রমিকের পাশে আছেন, আপনি আমার সঙ্গে আছেন। আমি বাউলকে আমার কাছে রাখতে চেয়েছি, তারপরে বলি মনে হয় নাই, বাউল চলে গেছে, আপনি সেটা নিয়ে আমার কাছে প্রতিবাদ করেছেন। অনেক সময় এমন সব স্পর্ধা দেখিয়েছেন, আমি সহ্য করেছি। সর্বশেষ আপনি আমার সঙ্গে কিন্তু আছেন। আমার স্বপ্ন অনেক বড়, আমি অনেক বড় করে স্বপ্ন দেখি। এখন আমার টার্গেট হচ্ছে 3টা। সেটি হচ্ছে যে আজিজ মার্কেট, যে মার্কেট নিয়ে আপনি অলরেডি কাজ শুরু করেছেন। হ্যাঁ, অনেক আগে থেকে এটা আপনার আমাকে দিয়েছিলেন এই দায়িত্ব। হ্যাঁ নিশ্চয়ই, এখন এর অগ্রগতি শুনবো। সেকেন্ড হচ্ছে আমি যে কৃষি বিপ্লব শুরু করেছি, এই বিপ্লব দীর্ঘজীবী করতে, সফল করতে আর কি করতে পারি এটা জানাবেন। তৃতীয় হচ্ছে আমি একটা পত্রিকা হতে চাই। পত্রিকা ছাড়া মানে আমাদের ইনফরমেশন, আমাদের আদর্শ, আমাদের উদ্দেশ্য জাতিকে জানাতে হবে। সেই জন্য পত্রিকার বিকল্প আমি ভাবি নাই। যদি আমি টেলিভিশন করব, আমি ওটিটি প্ল্যাটফর্ম করব, দেশ থেকে পৃথিবীব্যাপী আমি আমাদের কর্মসূচি জানিয়ে দেব। এখন আপনি আমারে বলেন, এই যে 3টি বললাম, আমি কিভাবে আপনার কাছে সহযোগিতা পেতে পারি? আমি তো মনে করি যে এই 3টি বিষয়ের কাজটা যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে আজকে আমরা বাংলাদেশে যেভাবে বসবাস করছি, আমি মনে করি যে এর চেয়ে বেটার করতে পারব। যেমন আপনি প্রথমত কৃষকদের কথা বললেন। না, আমি প্রথমে আজিজ মার্কেট বলেছি, তারপর কৃষকের কথা বলেছি, সর্বশেষ আমাদের পত্রিকার কথা বলে। হ্যাঁ, আচ্ছা, আজিজ সুপার মার্কেট, তো হ্যাঁ, আজিজ সুপার মার্কেটের ব্যাপারে তো আমার তো একটা নস্টালজিক ব্যাপার আছে, আপনারও সেরকম আছে। কারণ আমাদের ওখানে আমরা দেখলাম যে আজিজ সুপার মার্কেটটা আমরা স্বাধীনতার পর এরকম একটা জায়গা আমরা আবিষ্কার করলাম, যে জায়গাটা হলো শিল্প সংস্কৃতির একটা তীর্থভূমি। ঠিক আছে, চমৎকার নাম, তীর্থভূমি। আমি বলি প্রাণ কেন্দ্র। প্রাণকেন্দ্র, একই কথা। মানে
তীর্থভূমি বলতে আমি বুঝেছি যে আমাদের ওই তীর্থে যেতে হচ্ছে, ঠিক আছে। ওখানে কারা আসতো না, আজকে যারা বিখ্যাত দিকপাল হয়ে আছে তাদের চরণধরি কি আজ সুপার মার্কেটের সিঁড়িগুলো কি পেতো না? চমৎকার বলছে, তাই না? তো ওটা নিয়ে তো সিনেমাটা স্ক্রিপ্টে এগোচ্ছে ভালোভাবে। মোটামুটি আমি একটু চিন্তা ভাবনা করছি যে কোথায় কোথায় ধরা যায়। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে ওখানে, অনেকে মারাও গেছে, আমাদের সমকালীন অনেক বন্ধুরা আছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে যদি আমরা কিছু একটা নতুন কিছু করতে পারি তাহলে এটার একটা অংশ আমরা এখানে পাবো। আর সমকালীন জায়গায় এখনও হাজি সুপার মার্কেট এমন একটা জায়গায় গিয়ে আসছে যে অন্তত সপ্তাহে একদিন হলেও হাজি সুপার মার্কেটে উড়ে যায়। চমৎকার, ঠিক আছে। এই যে আপনি কথাটা বলেছেন, যারা মারা গেছে আজিজ মার্কেটে যারা বিচরণ করত, এদের স্মৃতির প্রতি আমরা ভীষণভাবে শ্রদ্ধাশীল হব। ভীষণভাবে শ্রদ্ধাশীল। এবং আপনি জানেন না, ওখানে তারেক মাহমুদ বলে একজন লোক ছিল, উনি একটা সাহিত্য পত্রিকা বের করতো পথিক নামে। আমি তাকে মৃত্যুর পর একটা বইও শুরু করে দিয়েছি। আমি একটু বলবো, এই তারেক মাহমুদ আমাদের এখানে আসছিল, এত সহজ সরল, এত চমৎকার মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি। আচ্ছা, আপনার এখন আসছে দ্বিতীয় জায়গায় আসছেন আপনি, যে কৃষি বিপ্লব। এই তো কৃষি বিপ্লবে আমরা ঘুরে আসছি, দেখে আসছি, পান্তাভাত খেয়ে আসছি, কৃষক হয়ে আসছি। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি যে যেহেতু বাংলাদেশটা হলো কৃষি প্রধান দেশ, সেখানে কৃষকরা যদি ভালোভাবে বাঁচতে পারে, কৃষকের হাতে যদি টাকা পয়সা আসে, তাহলে বুঝতে পারবো যে সত্যিকারের বাংলাদেশের উন্নয়নটা হচ্ছে। আমরা উন্নয়ন নামে অনেক কথা শুনছি, ঠিক আছে। আমার তো একসময় একটা ধারণা ছিল যে আচ্ছা বাংলাদেশে একটা মন্ত্রীর পদ খালি আছে, এই পদটা খুবই ইম্পর্টেন্ট একটা পদ। কি সেটা? সেটা হলো যে আমাদের একজন উদ্বোধন মন্ত্রীর দরকার। উনি শুধু উদ্বোধন করে যাবেন, মানে তার কাজ, তার ডিপার্টমেন্ট শুধু উদ্বোধন করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো পার হয়ে আসলো, নতুন করে বিপ্লব শুরু হলো দেশে। এখন এই যে কৃষক, এই কৃষকদের যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের নিজেদের অবস্থান, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখন পাশাপাশি কৃষকের সাথে আমি আরেকটা শব্দ যুক্ত করে দিচ্ছি, যে আমি চাচ্ছি যে বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে। ধরে নেই যে আপনার নিজস্ব যে গ্রামটা আছে, আপনারও জমি সম্পত্তি অনেক আছে, অন্তত আমি তো জানি। আপনি ওখান থেকে শুরু করবেন যে আমি এই প্রথম বাংলাদেশে আমার জেলা থেকে, আমার গ্রাম থেকে আমি ভূমিদান কর্মসূচি চালু করছি। যে কৃষকের ভূমি নেই তাকে আমার এই পর্যাপ্ত পরিমাণ ভূমি থেকে তাকে কিছু দান করছি, এবং ওই জমি তাকে যখন আমি তাকে দিব, ওই জমিতে সে চাষ করবে, এবং চাষ করে যে ফসল উৎপাদন করবে এর পুরোটাই সে প্রফিট বুক করবে। লাঙল যার জমিদার, এরকম অনেক। তাহলে এটা যদি আমরা আপনার সমাধান করতে না পারি তাহলে তো আমাদের কৃষকদের কিছুই হবে না। এর থেকে বড় ব্যর্থতা আর আমাদের পিছনে। ঠিক আছে, এবার হচ্ছে আমার সর্বশেষ, আমি যে বলেছি পত্রিকা, হ্যাঁ মনে আছে, পত্রিকাটা তো অবশ্যই দরকার। কারণ পত্রিকা হলো এমন একটা জিনিস যে এটা যোগাযোগ করার একটা সেতুর কাজ করে। আর পত্রিকা এমন একটা জিনিস, দেখেন যে কোনো জায়গায় হুট করে দেখলাম যে আমরা এখানে আলোচনা করছি, এখানে যদি একজন সাংবাদিক আসে আমরা তাকে কিন্তু অনেক সময় করবো, কারণ সাংবাদিক ব্যাপারটা কিন্তু একটা আলাদা একটা ব্যাপার আছে, ঠিক আছে। নিশ্চয়ই, হ্যাঁ, সাংবাদিক। কিন্তু আমি বিশ্বাস করি কি জানেন, যে এই সাংবাদিকতার পেশার চেয়ে আরও অনেক বিখ্যাত লোক রয়ে গেছে যারা লিটারেচার চর্চা করে, যারা সাহিত্য চর্চা করে, যারা উপন্যাস লেখে, যারা কবিতা লেখে, যারা প্রবন্ধ লেখে। চাই আমরা একটা টাটকা, এই শীতের সবজির মতো টাটকা একটা পত্রিকা বের করতে চাই, এবং সেই পত্রিকায় কোনো ধরনের আপনার ওই সমস্ত নিউজ আমরা ছাপবো না। যেমন দেশে একটা বিশৃঙ্খল তৈরি হয়েছে, কেউ কাকে খুন করলো, কারো বাড়িঘর আগুনে পড়ে গিয়ে ধূলিসাৎ হয়ে গেল, আমরা এগুলো নিউজ ছাপবো না। আমরা অপঘাত, আমরা অধপতনের কোনো নিউজ ছাপবো না। আমরা শুধু ছাপবো বাংলাদেশ কতটা পজিটিভিটির দিকে যাচ্ছে, বাংলাদেশ কতটা উন্নতির দিকে যাচ্ছে, বাংলাদেশের কোন ছেলে বাইরে যাচ্ছে মানে কি বলবো উচ্চশিক্ষার জন্য, কোন লোক বাইরে আপনার বিজ্ঞানী আছে বাংলাদেশের, তার নিউজ, মানে পজিটিভ নিউজে ওই কাগজটা ভরে দেবে। তাতে একটা সুবিধা হবে কি, কারণ এই প্রতিদিনের খবরের কাগজের পৃষ্ঠা উল্টে এলে খুন খারাপি দেখতে 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 আমাদের ভিতরে একটা বিকৃত মানুষের একটা রূপ পেয়েছি। মানে আসলে আমার কাছে মনে হয় যে আমরা বোধহয় সবাই গন্ডার হয়ে গেছি। হ্যাঁ, মানে ধৈর্য এরকম হয়েছে, কিছু করতেও পারছি না, গন্ডারের রূপ নিয়েছি। আমরা ওখান থেকে বেরিয়ে আসতে চাই।
আর আমাদের পত্রিকাটার নামটা আমি ঠিক করেছি, বরাবরই তো আপনাকে বলে রাখি যে আপনার পরামর্শ ছাড়া তো আমি নাম ঠিক করতে পারবো না। আমি শুধু নামটা বলতে পারি, আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি বলবেন, ওই কর্মসূচিও আমরা শুরু করে দিব। পত্রিকাটার নামটা রেখেছি আজ নীতি, বাহ, চমৎকার। মানে আজকের নীতি। মানে আজ নীতি। শোনেন মাসুদ করিম, আপনি উজ্জ্বল কেন? আপনাকে কেন আমরা এত সমীহ করি, কেন এত আপনাকে আমরা শ্রদ্ধা করি? শ্রদ্ধা করি এই জন্যই যে একটা অসাধারণ চমৎকার নাম আপনি দিলেন। আমার পত্রিকা কিন্তু অটোমেটিক জনগণের কাছে পৌঁছে যাবে। নামটি যে কি চমৎকার, আজ আজ নীতি একটাই শব্দ। আজ নীতি। আসেন, এটা বেতন বাড়িয়ে প্রমোশন দিয়ে এসব নাম পাওয়া যায় না। না, এটা অন্তরের ভালোবাসাই এসব নাম আসে। আজ নীতি হবে আমার পত্রিকার নাম। আপনার ভালো লেগেছে স্যার? চমৎকার। আচ্ছা স্যার, একটা ব্যক্তিগত কথা বলি। অনেক সমস্যায় আছি স্যার, হ্যাঁ, টানা হেঁচড়ের ভিতরে থাকি। আপনি তো জানেনই আজকে মাত্র 22 তারিখ, আর বেশি দিন নেই, মাস শেষ হয়ে যাবে। আপনি যদি আমাকে কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করে দিতেন তাহলে একটু ভালো হতো, যদি সম্ভব হয়। আমি চাপ দিতে চাই না। অর্থ সমস্ত অনর্থের মুখ। দেব আপনাকে কিছু টাকা আমি দেব। না, আপনি ঠিকই বলেছেন অরিতিন বুড়ো, আপনার টাকা কিন্তু জানেন তো স্যার, টাকা উল্টিয়ে দিলে কাটা হয়ে যায়। আর এই টাকা যদি কারো কাছে না থাকে তাহলে ওই পায়ের নিচে এই কাটাটা বিতে থাকে, মানে বিতে। ঠিক আছে, টাকাটা খুব দরকার। জি, তো স্যার যাই আজকে। আপনার মধ্যে কেউ আসবে বোধ হয়? হ্যাঁ, আজকে জি, ভালো। আচ্ছা, গান একটু পরে গাই। তোমার সাথে দুইটা কথা কই। আচ্ছা, তুমি কি বুঝতে পারতেছো তোমারে আমারে ব্যবহার করতেছে? কারা ব্যবহার করতেছে? কিরা ব্যবহার করতেছে? আজও কারা ব্যবহার করতেছে বুঝতেছো না? বড় লোকরা। ওরে, ওরা তো আমার সাথে আইসে আইসে মিশতেছে, হ্যাঁ। আমি তো ওকে সাথে মিশতে চাচ্ছি না। তুমি মিশতে চাইতেছো না, তুমি তাকে আশ্রয় দিতেছো, তাকে সহযোগিতা করতেছো। তো তারা আসলে কি হবে জানো? কি হবে? হ্যাঁ, এই গ্রাম আর গ্রাম থাকবে না। এই যে গাছ, এই যে সবুজ, এই নদী, ক্ষেত, খামার, কিচ্ছু থাকবে না। সব ধ্বংস হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। এখানে বিল্ডিং উঠবে, বড় বড় দোতলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং উঠে যাবে। নিঃশ্বাস আর নিতে পারবা না। তা আমি এখন কি করব? আমি তো তাকে শহরে ফেলা দিয়ে চলে আসি। আসার পরে তো তারা দল দূরে আমাকে বেড়ে আইছে, আসে আমার সাথে মিশতেছে, আমাকে বেড়ে থাকতেছে, খাতেছে। তারপরে করছে আমরা কৃষিকাজ শিখবো, সেই সমস্ত নিয়ে যায় আমার সে মাস্টার বানা দিতেছে, আমার কাছ থেকে তারা শিখতেছে। তেমন আমি কি করব? তুমি একটু কদি দেই। আমি কি করব? আমি বাউল মানুষ, গান গাইয়া চেষ্টা করে যাইতেছি। যতক্ষণ জান আছে ততক্ষণ চেষ্টা করে যাব, এছাড়া তো আর কিছু পারবো না। চলো, ওই যে 4 ধরনের কতগুলো কৃষক আছে, এখন লোক এই ব্যাপারে কথা কই, তাকে ওইগুলো বুঝাইয়ে বলি যে তারা যেন এই লোকগুলোরে কোনো রকমের আশ্রয় প্রশ্রয় না দেয়। মা দেখো বাড়িটা কত সুন্দর না? বাবা, এটা আমাদের বাড়ি। গ্রাম না থাকলে আমরা চাষবাস করবো কোন জায়গা? আমরা ধান লাগাবো কোন জায়গা? খাবো কি? ওই কথাই তো কইতেছি। আমি এসে ধান শুকাবো, আমি ধান সিদ্ধ করব। পারবে না মানে? ওই কুলাঙ্গার কি আসলে তোমার ছেলে মোতালেব ভাই? এই যে তুই যে বুঝছস না বিষয়টা, এটাই ভালো লাগছে। কলজেরা ভইরা যায় ভাই। ভাই, আপনি আমার শুধু পাশে থাকবেন না ভাই। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।